এভরিওয়ান, আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মেঘালয় ব্লগের শেষ ব্লগ। জানি ব্লগগুলো আসতে একটু লেট হয়ে গেল, তার জন্য অনেক অনেক সরি তোমাদেরকে। কিন্তু এই ব্লগটা পুরোটা দেখলে জানতে পারবে আমি কেন এত দেরি করে ব্লগ ছাড়ছি। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো, আবার একটা ট্র্যাজেডির মুখে আমরা পড়েছিলাম। তো মেঘালয়ের ট্রিপটা পুরোটাই আমাদের সাথে ছিল ট্র্যাজেডিতে ঘেরা। মেঘালয় থেকে ফেরার পথে আর একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার আর শুভর সাথে। সেটা সম্বন্ধে আমি পরে কথা বলবো, তবে হ্যাঁ এটুকুনি আমরা বুঝে গিয়েছি যে ইন ফিউচারে কখনো আমরা বাইক ট্রিপ করবো কিনা সেটা 10 বার ভেবে দেখতে হবে। তো যাই হোক, আমাদের সাহসটা হয়তো আস্তে আস্তে আসবে, কিন্তু আমাদের সাথে যে যে ট্র্যাজেডিগুলো হয়েছিল আমরা সারা জীবনে কোনোদিন ভুলতে পারবো কি না এটা সন্দেহজনক। যারা আমার লাস্ট ব্লগটা দেখেছিলে তারা জানো আমরা ওই রাতে ফিরেছিলাম শিলংয়ে, কারণ জস্টেলে একদিনের স্টেইং ছিল। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, একবার অবশ্যই দেখে নিও। তো শিলংয়ে ফেরার পরে আমরা ডিসাইড করলাম এখানকার যে ফেমাস মার্কেট অর্থাৎ পুলিশ মার্কেট একটু আমরা ঘুরে দেখব, আর যদি কারোর কিছু কেনাকাটা করার থাকে একটু কেনাকাটাও সেরে ফেলবো। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি শিলংয়ের সবচেয়ে ফেমাস মার্কেট পুলিশ মার্কেটে। এই মার্কেটটা অত্যন্ত জমজমাটপূর্ণ মার্কেট। যেহেতু ক্রিসমাস উইক চলছিল সেহেতু এই মার্কেটটা লাইটিং দিয়ে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল এই মার্কেটটা ঘুরে বেড়াতে। আর মজার বিষয় কি জানো বন্ধুরা, এই মার্কেটের সবাই বাংলাভাষী ছিল। কারণ কি এখানে বেশিরভাগ জন হয় ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে, নইলে বাংলাদেশ থেকে বিলং করছে। তো যাই হোক বন্ধুরা, বলে রাখি এই মার্কেটে হরেক রকম জিনিস তোমরা অনেক কম দামে বিক্রি হতে দেখতে পাবে। একটু বার্গেনিংও করে নিও। পাকা দোকানদাররা হয়তো বার্গেনিংয়ে সাড়া নাও দিতে পারে, কিন্তু ফুটের দোকানদাররা অবশ্যই সাড়া দেবে। আর বলে রাখি বন্ধুরা, এই মার্কেটটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। এখানে হরেক রকমের শীতের পোশাক, জুতো, ব্যাগ, লাগেজ ব্যাগ বিক্রি হচ্ছিল অনেক কম দামে। আমাদের যেহেতু বাইক ট্রিপ ছিল, তো এত ভারী জিনিস আমরা বাইকে অ্যাফোর্ড করতে পারবো না বলেই আমরা কেনাকাটার থেকে বিরতই রইলাম। তো কিনবো না বলেও তো হয় না, না? সেই জন্য 3টে স্টোল কিনেছিলাম। আর যেহেতু ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি একটা সোয়েটারও কিনেছিলাম, যেটা পাতলার উপরে ছিল কিন্তু বেশ গরম ছিল। আর বলে রাখি বন্ধুরা, আর কিনেছিলাম একটা প্যান্ট, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। এখানে হরেক রকমের ফুড স্টল ছিল, কিন্তু আমাদের চোখ গেল এই দাদার কাছে। এই দাদা এগ রোল বিক্রি করছিল। অ্যাকচুয়ালি আমাদের যেরকম এগ রোল খেয়ে থাকি সেরকম না, রুটির রোল, যেটা আমি প্রায় সকালে বানিয়ে থাকি। তো ট্রাই করে নিলাম রুটির রোল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা যাচ্ছি ডাউকি, যেটা ফাইনালি যাওয়া হচ্ছে। তো আমাদের ইচ্ছা আছে জোয়াইয়ের রাস্তা হয়ে যাব, তাহলে ওখানে ফেফে ওয়াটারফলটাও দেখে যাব। তো দেখা যাক কি। আমরা বাইকে আজকে ট্রাভেল করছি না, কারণ সবাই এত বাইকে ট্রাভেল করেছে যে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে বাইক চালিয়ে চালিয়ে। তো আজকে আমরা এখান থেকে হোটেল থেকে একটা আর্টিকা বুক করেছি, মানে অ্যাকচুয়ালি আমরা ইনোভা বুক করেছিলাম, সেই জায়গায় আর্টিকা পেয়েছি। তো যেহেতু রাত হয়ে গিয়েছিল সেহেতু। তো বন্ধুরা, যেমনটা তোমরা শুনলে, এটা ছিল পরের দিনের ভিডিও ক্লিপ। কারণ সেই দিন আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে পুলিশ মার্কেট থেকে ফিরে আমরা আর ব্লগটাকে কন্টিনিউ করিনি। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। তো যখন খাওয়া দাওয়া করছিলাম তখনই দেবতনু বলল যে ওরা আর ডাউকির দিকে যাবে না, কারণ ওরা ভীষণই টায়ার্ড হয়ে রয়েছে। ছন্দারও আর ইচ্ছে করছে না এই ঠান্ডার মধ্যে যেতে। কিন্তু টায়ার্ড আমরা তো সবাই ছিলাম, আর বাইক যারা চালাচ্ছিল তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল। তো সেই জন্য আমরা বসে ডিসাইড করলাম যদি গাড়িতে যাওয়া যায় তাহলে সবাই যেতে পারে। তো সেই জন্য আমরা হস্টেলের যে দায়িত্বে ছিলেন তার সাথে একটু আলোচনা করে নিলাম। তো আমরা চেয়েছিলাম যাতে একটা ইনোভা বুক করে দিতে পারেন পরের দিনের জন্য 8টার মধ্যে। তো ওনারা বললেন যে হ্যাঁ হয়ে যাবে। তো পরের দিন সকালে যখন গাড়িটা এলো তখন ইনোভা ছিল না, আর্টিকা ছিল। তো যেহেতু কারোরই গাড়ি চালানোর ইচ্ছে ছিল না, মানে বাইক চালানোর ইচ্ছে ছিল না, সেহেতু সবাই রাজি হয়ে গেলাম যে আমরা যাব ডাউকিতে। আর
জোয়াইয়ের রাস্তা হয়ে ডাউকির দিকে যাব, যাতে আমরা ফেফে ওয়াটারফলটাও এনজয় করতে পারি। তো এখন যাচ্ছি আমরা ফেফে ওয়াটারফলের উদ্দেশ্যে। বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু 1 ঘন্টার যাওয়া 1 ঘন্টার আসার ট্রেক আছে। বেশ মজাদার ছিল ট্রেকটা। আমরা যথারীতি গাড়িতে বসে মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ফেফে ওয়াটারফলের দিকে রওনা দিলাম। এখানে কিন্তু পর্যটকদের মধ্যে বেশিরভাগজন ছিলই কিন্তু বাঙালি। তো আমাদের বেশ ভালো লাগছিল বাংলা কথা শুনতে পেয়ে। যেহেতু আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর শুভরও হয়েছিল, সেহেতু মনটা ঠিক ছিল না। সেই জন্য আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার সেরমভাবে টাইম টু টাইম করতে পারিনি। তবে বন্ধুরা, তোমাদের এবার প্রমিস করছি আমার ডেলি ব্লগে কিছু না কিছু তোমাদের অবশ্যই শেয়ার করব প্রায়শই। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক বাটনটা প্রেস করে দিও। মেঘালয়ের ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যাতে আমি আমার ভুলগুলো অবশ্যই শুধরে নিতে পারি, যাতে তোমাদের সামনে একটা ভালো ব্লগ প্রেজেন্ট করতে পারি। কারণ তোমরা যতক্ষণ না কমেন্টে বলবে আমার কোন জায়গাগুলো ভুল হচ্ছে, সেইগুলো নইলে আমি শুধরাবো কী করে বলো? তো সেই জন্য তোমাদের কাছেই ছেড়ে দিলাম আমাকে আরও শুধরে নেওয়ার জন্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ আমার না সাবস্ক্রাইবার বাড়ছে না বন্ধুরা। তোমরা একটু হেল্প করে দিও, যাতে তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আমাদের ফেফে ওয়াটারফলের জার্নিটা ছিল অনেকটাই সময় সাপেক্ষ। যেহেতু আর্টিকা ছিল, সেহেতু সবারই শরীরটা একটু খারাপ করতে শুরু করলো। আর্টিকায় একটা প্রবলেম হচ্ছে কি বন্ধুরা, লং জার্নিতে তোমরা আর্টিকা নিও না। কারণ বলছি, কারণটা হচ্ছে ইনোভার থেকে হয়তো একটু সস্তায় পড়ে, কিন্তু এর স্পেসটা অনেকটাই কম থাকে। তার ফলে একটু জড়সড় হয়ে বসতে হয়, তাতে একটু কষ্টই হয়। তো তোমরা যদি কমফর্টেবলি বসতে চাও তাহলে ইনোভা বুক করতে পারো। আদারওয়াইজ যাদের আর্টিকাতে প্রবলেম হয় না তারা অবশ্যই আর্টিকা বুক করো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা অনেকটা রাস্তায় অতিক্রম করে ফেলেছি। তো বন্ধুরা, যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেটাই বলছি, যে আমাদের মেঘালয় ট্রিপ থেকে ফেরার সময় আমার আর শুভর একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো সেই ঘটনাটা আস্তে আস্তে আমি বলছি। তো তার আগে ফেফে ওয়াটারফল তোমরা এনজয় করো। এই যে নৌকাটা দেখছো, এখানে গাড়ি আসে না। এই ছোট্ট একটা জলাশয়টা বলতে পারো একটা ঝিল। এই ঝিলটা নৌকা করেই অতিক্রম করতে হবে, যেখানে ছিল ছোট ছোট দুটো বাচ্চা, দুটো নৌকা চালাচ্ছিল। তো আমরা যথারীতি নৌকায় করে ঝিলের ওপারে গিয়ে ট্রেকটা শুরু করলাম। তো ট্রেকটা অনেকক্ষণেরই ছিল। তো আমরা বেশ এনজয় করছিলাম, কারণ সবাই মিলে ট্রেকিং করার মজাটাই আলাদা। যারা হাঁটতে ভালোবাসো না তাদেরও ভালো লাগবে। আর এই দেখো বন্ধুরা, জলটা কতটা পরিষ্কার, খুব স্বচ্ছ জল। দেখে মনে হচ্ছে জল খুব অল্প, কিন্তু এই জলাশয়টার গভীরতাটা ছিল যথেষ্ট। তো আমরা বেশ গল্প করতে করতে ফেফে ওয়াটারফলের দিকে যাচ্ছিলাম। দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে। এবার আমরা ফিরে আসি অ্যাক্সিডেন্টের ঘটনাটা কিভাবে ঘটেছিল সেই কথায়। তো বলে রাখি বন্ধুরা, যেদিন আমরা মেঘালয় ট্রিপ সেরে ফিরছিলাম সেই দিন আমাদের জার্নি ছিল ধূপগুড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, ধূপগুড়িতে ঢোকার কিছুটা আগেই এই ঘটনাটা ঘটে। আমাদের হাইওয়ের মধ্যে আমাদের গাড়ির স্পিড ছিল 60-এ, যদিও যেটা বেশি ছিল না, কিন্তু একটি হঠাৎ করে বাছুর গাড়ির সামনে চলে আসে, যেটা আমাদের কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। তো বাছুরটাকে বাঁচাতে গিয়ে শুভ রাস্তার সাইডে থাকা ডিভাইডারে গাড়িটা গিয়ে লাগে। তো শুভ চেষ্টা করেছিল যাতে গরুটাকে বাঁচানো যায়। তো সেই মতো গরুর কিছু হয়নি, আর যেহেতু ডিভাইডারে গাড়িটা গিয়ে ঠেকে, শুভর আর আমার বড়সড় অ্যাক্সিডেন্ট হয়।
তো বন্ধুরা এই ঘটনায় আবার পরে আসছি। এই যে হচ্ছে ফেফে ওয়াটারফলের দৃশ্য, দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঝর্ণাটা যথেষ্ট সরু হয়ে পড়ছে। তো আসল দৃশ্য দেখার জন্য আমাদের ট্রেক করে আরও নিচে যেতে হতো। তো আমরা দোনমনো করছিলাম যে নিচে যাব কি না, কারণ হাজারটা সিঁড়ি পেরিয়ে, তাই আবার মাটি কাটা উঁচু উঁচু সিঁড়ি, সেটা পেরিয়ে তোমায় ফেফে ওয়াটারফলে নামতে হবে। তো আমরা দোনমনো করতে করতে ভাবলাম লাইফে একবার এই রিস্কটা নিয়েই যাই। তো এই যে আমরা নামা শুরু করলাম। তো এখানে প্রথম যে সিঁড়িটা ছিল সেটা গাছ কেটে এইভাবে বানানো ছিল, তারপরে মাটির রাস্তা শুরু হচ্ছে। দেখো পাথর আর মাটি কেটে কেটে এই রাস্তাটা তৈরি হয়েছে, যেটা প্রায় হাজারটা সিঁড়িতে ঠেকে। এই যে নীল জলটা তোমরা দেখতে পেলে, এটা ছিল হচ্ছে ফেফে ওয়াটারফলের রিজার্ভারটা। তো আমরা যথেষ্ট এনজয় করতে করতে নামছিলাম, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো অনেকটা নিচে ছিল। আর ওপরে যে ঝর্ণাগুলো তোমরা দেখলে সেটা মোটা হয়ে এইভাবে নিচে নেমে আসছে, যেটা রিজার্ভারের এই নীল জলে গিয়ে ঠেকছে। তো বলি বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে নামার জন্য হাঁটুরও কিন্তু জোর যথেষ্টই দরকার ছিল। আমাদের হাঁটু যথেষ্টই ব্যথা করছিল, আর ওঠাটা ছিল বড় সড়ো চ্যালেঞ্জ, কারণ হাজারটা সিঁড়ি তোমায় উঠতে হবে ট্রেক করে, তাই এবার ওরম উঁচু উঁচু সিঁড়ি, প্রচণ্ড শ্বাস ফুলছিল, আমাদের খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, লাইফে একবার রিস্ক নিয়ে এসেই দেখো বন্ধুরা, পুরো পয়সা ওয়াসুল থাকবে এই দৃশ্যটা। আমরা অত্যন্ত এনজয় করেছি আর অনেক অনেক ফটোগ্রাফিও করেছি। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। লাইফে একবার এরকম দৃশ্য দেখা যেতেই পারে। তো ফেফে ওয়াটারফল থেকে ফেরার দৃশ্যটা আমি আর শ্যুট করিনি, কারণ ব্লগটা এমনিই লেন্দি হয়ে যাচ্ছিল। তারপরে এই কষ্টটা যেটা হচ্ছিল সেটা আলাদাই ছিল, কারণ এত আমার শ্বাস ফুলছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আর ভিডিও ক্লিপ তুলতে পারলাম না, আমার এত কষ্ট হতে শুরু করলো। তাই জন্য তোমাদের আবার গাড়িতে এসে গাড়ির দৃশ্যটাই শেয়ার করছি। এবার আমাদের গন্তব্য ছিল, যেটা ছিল 3 ঘন্টার ওপরে রাস্তা। তো দাউকির একটা বিশেষত্ব হচ্ছে বন্ধুরা, এই দাউকিতে ইন্ডিয়া আর বাংলাদেশ একাকার হয়ে যায়। তার কারণটা আমি পরে বলছি। তো এই দেখো বন্ধুরা, আমরা কিছুটা ফ্রুট কিনে নিলাম, কারণ আমাদের সবারই খিদে পেয়ে গিয়েছিল, আমাদের লাঞ্চ করা হয়নি এতটা জার্নি করতে করতে। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুপারির বাগান। তো এই সুপারির বাগান পেরিয়ে আমাদের যাওয়ার ছিল দাউকির মেন জায়গা, যেটা ছিল দাউকি রিভার। এই যে হাত বাড়ালেই আমাদের চোখের সামনে বাংলাদেশ, একদম দুপা গেলেই বাংলাদেশ। ওখানে দোকানপাটও তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ইন্ডিয়া। এখানে আমরা বোটিং করতে শিখেছি। এবার দাউকি রিভারের বিশেষত্ব তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে জয়ন্তিয়া হিলস আর খাসি হিলসের মধ্যে অবস্থিত একটা ছোট্ট নদী, যেটা ছিল এতটাই স্বচ্ছ যে তোমার জলের নিচে যে পাথরগুলো পড়ে আছে সেটাও তোমরা দেখতে পাবে। তো তোমাদের এবার শেয়ার করি, আমরা যে জায়গাটা দিয়ে বোটিংটা শুরু করেছিলাম সেটা ছিল রিভারের ডান দিক, মানে ডান দিকটা হচ্ছে ইন্ডিয়ার পোর্শনে পড়ছে, আর বাঁ দিকটা চলে যাচ্ছে বাংলাদেশে। তোমরা বাংলাদেশের জায়গাটা দেখেই নিয়েছো, শুধুমাত্র একটা পাথরের লাইন ক্রিয়েট করা হয়েছে দুটো দেশকে ভাগ করার জন্য। এপারে দাঁড়িয়ে থাকা বিএসএফের জওয়ান, ওপারে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি মিলিটারি ফোর্স। তো বলে রাখি বন্ধুরা, মেঘালয়ের মানুষরা কিন্তু বাংলাটাও ভালোই বলতে পারে আর বুঝতেও পারে। তো আমি এখানে বোটিং করতে করতে ওই মাঝির থেকেই অনেক গল্প শুনে নিলাম মেঘালয়ের ট্র্যাডিশান সম্পর্কে। এই ট্র্যাডিশান বলার আগে বলবো বন্ধুরা, সত্যি আমাদের ইন্ডিয়ার কতই না বৈচিত্র্য, কত নানান ভাষা, কত নানান কালচার। তো এবারে তোমাদের সাথে সেই কালচারটাই শেয়ার করব। আমাদের মেঘালয় এমন একটা জায়গা যেখানে তোমরা দেখতে পাবে ওম্যান
এম্পায়ার। এখানে সমাজ কিন্তু মহিলাতান্ত্রিক, আমাদের মতো পুরুষতান্ত্রিক নয়। তবে বলে রাখি বন্ধুরা, এখানে আমরা আসা মাত্রই মানে মেঘালয়ে প্রবেশ করা মাত্রই আমরা দেখেছি শিলং থেকে ডাউকি পর্যন্ত মহিলাদেরই আধিপত্য, সেটা অফিস, দোকান পাট, যে কোনো কর্মক্ষেত্রে। আমরা ব্যাপারটা বুঝছিলাম না, আমরা ভেবেছিলাম যেমনভাবে আজ নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে সেই রকমই ব্যাপারটা কিছুটা এখানে। কিন্তু অ্যাকচুয়ালি এখানের ব্যাপারটা পুরো সম্পূর্ণ ভিন্ন। কারণ এখানে মাঝির থেকে আমরা জেনে নিলাম বিয়ের পরে ছেলেদের শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হয় নাকি মেয়েদের, আর বিয়ের পরে মায়ের সারনেম ছেলেরা পায়, তো সেই সারনেম নিয়েই তাদের বাকিটা জীবন কাটাতে হয়। আর বলে রাখি এখানে আরও অনেক বিশেষত্ব আছে, যেটা হচ্ছে এখানে কিন্তু সম্পত্তির অধিকার মেয়েরা পায়, ছেলেরা নয়। তো এত সব জেনে আমি মেয়ে হিসেবে নিজেকে গর্বিত ফিল করছিলাম যে সব জায়গায় আমরা পিছিয়ে নেই, আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। তো যাই হোক, এই জিনিসটা খুব ভালো লাগছিল শুনতেও। এই দেখো, এত গল্প করতে করতে আসল কথাটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম, যেটা হচ্ছে এই ডাউকি রিভারের জলের তলার দৃশ্যটা দেখতে পাচ্ছ তো, কীরকম পাথরগুলো ভেসে উঠেছে। তাই বলে ভেবো না যে পাথরগুলো ভাসছে অথবা এখানে জল কম, এখানে কিন্তু জল 15 ফিটের ওপরেই আছে। এটাই ডাউকি রিভারের বিশেষত্ব, যে জলের তলায় থাকা বালি পাথর তোমরা চোখে দেখতে পাবে, যেটা সাধারণত অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। তোমরা কিন্তু অবশ্যই জানিও এই রিভারটা তোমাদের কেমন লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে। এবার বলে রাখি বন্ধুরা যে আরও অনেক ঘটনা গল্প আমরা শুনছিলাম এখানকার, তো বেশ এনজয় করছিলাম। আর এই যে ছোট ছোট শপগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর মধ্যেও কিন্তু মহিলারাই বিজনেস করে। সেখানে চা বিক্রি করে, ম্যাগি খেতে পারো, কোল্ড ড্রিঙ্কস খেতে পারো, তোমার যা ইচ্ছা তোমরা খেতে পারো। তো আমার বেশ ভালো লাগছিল। আরও অনেক গল্প আমরা শুনছিলাম। এখানে জলের গতিবেগটা একবার লক্ষ্য করো, কতটা বেগ এই নদীর। ডাউকিতে থাকার ব্যবস্থাও রয়েছে, কিন্তু সেটা হচ্ছে টেন্ট ব্যবস্থা। তো বলে রাখি বন্ধুরা, যদি তোমরা এই রকম অ্যাডভেঞ্চার ভালোবাসো, যে পাশে নদীর কোলাহল শোনা যাচ্ছে আর দুধারে দুটো পাহাড়ের মিলন, এ যেন এক অপূর্ব দৃশ্য। তো সত্যি বন্ধুরা, যদি এইরকম অ্যাডভেঞ্চার ভালোবাসো তো অবশ্যই এই টেন্টে থেকো। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিন্তু অনেক পুরনো। এই ব্রিজটা 1931 সালে তৈরি হয়েছিল, ব্রিটিশ আমলে। ব্রিটিশরা তৈরি করেছিল খাসি হিলস থেকে জয়ন্তিয়া হিলসে যাওয়ার জন্য। ব্যাপারটা কত গভীর ভাবো তো, কতটা আধুনিকভাবে এই ঝুলন্ত ব্রিজটা তৈরি হয়েছিল। তো আমরা প্রায় 1 ঘন্টার ওপরে বোটিং শেষ করে যেখান থেকে আমরা বোট বুক করেছিলাম সেখানেই চলে এলাম। এই যে দেখো, এই জায়গাটা পুরোটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, কিন্তু শুধু বোটিং করার পারমিশন আছে। আর এই যে লম্বা রেখাটা দেখতে পাচ্ছ, যেটা পাথর দিয়েই টানা হয়েছে, এটা হচ্ছে আমাদের ওই দেখো বিএসএফের জওয়ান দাঁড়িয়ে আছে। তো এই লাইন্সটা ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র দুটো দেশকে ভাগ করার জন্য। তবে এই লাইনটাকে অতিক্রম করার পারমিশন দুটো দেশের মধ্যে কোনো দেশেরই নেই। তো আমরা বোটিং শেষ করে ডাউকি রিভার ঘোরা ফিনিশ করে এবারে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। দেখো সন্ধেও হয়ে আসছে, বেশ অন্ধকার হয়ে এসছে। আমাদের এখান থেকে যাওয়ার ইচ্ছেই করছিল না।
এই যে জায়গাটা দেখছো এটা পুরোটাই মার্কেট এরিয়া, সুপারি বাগানের ভেতরে। বেশ ভালো লাগছিল। এখান থেকে আমরা একটু আনারস কিনে খেতে শুরু করলাম। তারপরে আবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের শিলংয়ের উদ্দেশ্যে, কারণ অনেকটাই জার্নি ছিল, অনেক রাত হয়েছিল আমাদের এই ডাউকি থেকে ফিরতে। কালকে তোমরা যেমনটা দেখেছিলে আমরা দাউকি থেকে ফিরেছি কিনা তোমাদের সাথে শেয়ার করিনি। আমরা দাউকি থেকে ফিরে এসেছিলাম শিলংয়ে। আমাদের শরীর এতটাই টায়ার্ড ছিল যে সবার শরীর খারাপও করে গিয়েছিল। তো যাই হোক, আমরা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আমরা আগে থেকেই হোটেলের রেস্টুরেন্টকে বলা ছিল যে আমাদের খাবারটা রেডি করে রাখতে। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আর আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে, আজকে আমরা ফেরত যাচ্ছি ধূপগুড়ি। এখন বাজে 6:30। তো আমরা ধূপগুড়িতে দেবতনুর বাড়িতে স্টে করবো আজকে। ওদের বাড়িতে পিকনিক আছে। আমরা জাস্ট রাতে গিয়ে খাওয়া দাওয়া করবো, আমাদের ফিরতে ফিরতে রাত হবে। তো ওখান থেকে কালকের রেস্ট নিয়ে আবার পরশুদিন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আজকের ব্লগটা আমি আলাদা করে শুরু করিনি, আমি ওই ব্লগের সাথেই অ্যাটাচ করেছি। তো আমি দেখা হচ্ছে যথারীতি মর্নিংয়ে আমরা আমাদের হোটেলকে ত্যাগ করে ধূপগুড়ির দিকে রওনা দিলাম। তখনই ঘটে গেল আমাদের সাথে সেই ঘটনাটা, যেটা ছিল অ্যাক্সিডেন্ট। তার মধ্যে আমরা করেছি কি, আমাদের আর বাইকে ট্রাভেল করার ইচ্ছে হলো না, কারণ বাইকের অবস্থা খুব খারাপ ছিল। ফ্রন্টটা ভেঙে গিয়েছিল আর স্টার্ট নিতেও প্রবলেম করছিল। বাইকটাকে আমরা ট্রেনে করে কুরিয়ার করে পাঠিয়ে দিলাম, আর আমরা ফেরত আসলাম বাসে করে, যেটা হচ্ছে শিলিগুড়ি টু কলকাতাগামী বাস ছিল। আর বলে রাখি বন্ধুরা, আমাদের পা ভেঙে গিয়েছিল, তার মধ্যে শুভর পাটা একটু বেশি ভেঙেছিল, আমার 2 জায়গায় ফ্র্যাকচার ছিল। তো আমার পায়ের অবস্থা এটা, আর শুভর পায়ের অবস্থা সেম, একই পজিশন। তবে হ্যাঁ, বাইকের ইন্স্যুরেন্স করা ছিল, সেহেতু ক্লেম করে আমরা বাইকটাকে নতুনের মতনই পেয়েছি।